অর্থাৎ স্ক্রিনের ওপারে থাকা আমার প্রত্যেক শ্রোতাকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি এপিজে আব্দুল কালাম এর জীবনের উপর একটি বক্তৃতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি সেটিকে আপনারা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকেই দেখবেন। এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ জীবনীগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে ব্যাপকতা ঘটাবেন। তার কারণ এখানে শুধুমাত্র মনীষীদের জীবনের মধ্যে দিয়েই সীমাবদ্ধ নয়, এখানে একাদশ, দ্বাদশ ও স্নাতক স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করা হয়ে থাকে এবং তাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। সেই কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার প্রত্যেক ভিউয়ার্সকে ধন্যবাদ যে তারা চ্যানেলটিকে দেখে আজ চ্যানেলটি যথেষ্টই একটি ব্যাপকতর জায়গায় নিয়ে গেছে এবং আমি তার ফিডব্যাক বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবাংলার পেয়ে আসছি। এটা সত্যিই রিমিডিয়াল অনলাইন ক্লাসের কাছে অবশ্যই গর্বের। তো আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করছি এপিজে আব্দুল কালামের জীবনী। এপিজে আব্দুল কালাম এর জীবনী শুরুতেই বলবো, তামিলনাড়ু রামেশ্বরমের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল 1931 সালের 15ই অক্টোবর। সেই উজ্জ্বল নক্ষত্রটি ভূমিপুত্র, ভারতরত্ন, যুব সমাজের প্রেরণা, ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ও বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং সবশেষে নির্ভীক, দয়ালু, সৎ চরিত্রবান একজন চিরকুমার। এইরকম একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুর রামেশ্বরমে জিয়াউল সাহেবের ঘরে, আর মাতা আয়েশাম্মা। তিনি সত্যি খুব ভাগ্যবান, তার কারণ তিনি এমন একজন পিতাকে পেয়েছিলেন যে পিতা সত্যি খুব গরিব মানুষ, কিন্তু গরিব মানুষ হলেও তিনি মনের দিক থেকে ছিলেন যথেষ্টই ধনী। আমি কেন গরিব মানুষ বললাম আপনারা হয়তো অনেকে জানেন না যে এপিজে আব্দুল কালামের পিতা এতই দরিদ্র ছিলেন, তিনি ছিলেন নৌকোর মাঝি। নৌকো চালিয়ে এপার ওপার করে যে সমস্ত লোকগুলোকে বহাতেন এবং তার থেকে যে পয়সাটুকু হতো, সেই সামান্যতম পয়সাটুকুতে তিনি নিজের স্ত্রী এবং 5 ছেলে মেয়ের মুখে 2 মুঠো অন্ন তুলে দিতেন। আর সেই রকম একজন মানুষ এর ঘরে জন্মগ্রহণ করেছিলেন এপিজে আব্দুল কালাম। আর সেখান থেকে উঠে এসেছেন মানে বোঝা যায় তিনি পয়সার দিক থেকে ধনী হলেও, গরিব হলেও মনের দিক থেকে যথেষ্টই ধনী। এপিজে আব্দুল কালাম নিজের পড়ালেখার খরচ নিজেই বহন করতেন কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে নিজের পড়ালেখার খরচটুকু অন্ততপক্ষে জুগিয়ে নিতেন এবং তার সঙ্গে সঙ্গে সংসার চালানো হেতু বাড়িতেও কিছু তিনি পয়সা দিতেন। গ্রামে এক অতি সৎ এবং করুণাময়ী শেয়ারের কাছে তিনি শরণাপন্ন হয়েছিলেন, যিনি প্রত্যহ ভোরে অর্থাৎ প্রত্যেক দিন ভোরে তিনি এপিজে আব্দুল কালামকে অঙ্ক করাতেন এবং সেটা সম্পূর্ণ বিনা পয়সায়। এপিজে আব্দুল কালাম প্রতিদিন সেই স্যারের কাছে অঙ্ক কষতে যেতেন একদম ভোরে এবং তার সঙ্গে সঙ্গে তিনি স্নান করে তারপরে যেতেন। এটাই ছিল সেই স্যারের নিয়ম। এইভাবে তিনি বাল্যকালে কঠোর অধ্যয়নের মধ্যে দিয়ে অতিবাহিত করে 1954 সালে তিরুচিল্লার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে 1954 সালে তিনি পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করলেন। স্নাতক ডিগ্রি লাভ করে তিনি থেমে যাননি। তারপরে 1955 সালে তিনি বিমান প্রযুক্তি নিয়ে পড়ালেখা শুরু করলেন। কারণ
তিনার ছোট থেকেই একটা শখ তিনার মধ্যে সবসময় ঘুরপাক খেত, সেটা হচ্ছে তিনি যে কোনো প্রকারে বিমানের পাইলট হবেন, এটাই তিনার শখ ছিল। কিন্তু আমাদের প্রত্যেকের শখ যে বাস্তবে রূপায়িত হয় এমন নয়। ঠিক সেই রকম ভাবে সামান্যতম কারণের জন্য এপিজে আব্দুল কালামের জীবনেও সেই শখটি পূর্ণ হয়নি। তিনি সেখান থেকে যখন সেই শখ তিনার পূরণ হলো না, তিনি সেখান থেকে চলে আসলেন তিনি মহাকাশ গবেষণায় যখন আসলেন তখন সালটি ছিল 1962। সেই 1962 সালে ইসরোতে আসলেন মহাকাশ গবেষণায় এবং যথেষ্ট পরিচালনার সঙ্গে তিনি সেটিকে চালিয়ে গেলেন। সেই সময়ে তিনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের আকাশে একটি রোহিণী নামক উপগ্রহ উৎক্ষেপণ করেছিলেন পৃথিবীর কক্ষপথে, যেটা প্রথম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে এবং যেটা প্রথম পাঠিয়েছিলেন এপিজে আব্দুল কালাম। তার পরে পরে তিনি স্মরণীয় হয়ে থাকলেন ভারতবর্ষ তথা গোটা বিশ্বের কাছে। এইরকম একটি খ্যাতি গোটা বিশ্বে ছড়িয়ে যাওয়ার পরে আমেরিকার নাসা থেকে তেনার একবার ডাক আসে সেখানে কাজ করার জন্য, কিন্তু তিনি সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। এই মুহূর্তে একটি বিষয় বলে নেওয়া ভালো যে আমেরিকার ভূপৃষ্ঠের নিচে একটা সময় একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, একটি জায়গায় প্রচুর ম্যাগমা জমা হয়েছিল। তো সেই পরিস্থিতির সমাধানের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতি সম্পন্ন বিজ্ঞানীদের নিমন্ত্রণ করা হয়েছিল। তার মধ্যে ভারতবর্ষ থেকে ছিলেন এপিজে আব্দুল কালাম, তিনিও সেখানে ছিলেন এবং সেখানে সমাধান সূত্র বার করতে গিয়ে অনেক বিজ্ঞানী হয়তো বলেছিলেন যে সিস্টেমটি যেভাবে তৈরি হয়েছে তাতে আমেরিকার কপালে বড় দুঃখ আছে, হয় আমেরিকার কোনো অংশ, বড় একটা অংশ ধ্বংস হয়ে যেতে পারে বা সেই অংশটি জলে পরিণত হতে পারে, অর্থাৎ প্রলয় সৃষ্টি হতে পারে সেখানে। সবশেষে এপিজে আব্দুল কালাম ছিলেন একজন আধ্যাত্মবাদী এবং ঈশ্বরে বিশ্বাসী একজন ব্যক্তি, যিনি এত বড় মনের মানুষ, এত জ্ঞান ভাণ্ডার অধিকারী হয়েও তিনার প্রথম স্মরণের বিষয় ছিল ঈশ্বরকে স্মরণ না করে তিনি কোনো কাজ করতেন না। তিনি তিনার বক্তব্যের শুরুতেই বলেছিলেন, আমি আমার ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এটুকু বলবো যে সিস্টেমটি যেভাবে তৈরি হয়েছে আমেরিকার ভূগর্ভের নিচে ঠিক সেইভাবেই ধ্বংস হয়ে যাবে। তার কারণ তিনার সৃষ্টি এত ঠুনকো নয় যে সামান্য একটা কারণে এই অংশটি জলে পরিণত হবে, এটা অসম্ভব 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 এইভাবে তিনি বলেছিলেন। ঠিক নির্দিষ্ট সময়ের পরে দেখা গিয়েছিল সত্যি সিস্টেমটি যেভাবে তৈরি হয়েছিল সেভাবেই বিনষ্ট হয়েছিল। তাই তখনই একজন বিশাল সম্মানীয় বিজ্ঞানীতে সমাদৃত হন বিজ্ঞান মহলে। এত মহান একজন মানুষ ছিলেন আমাদের এপিজে আব্দুল কালাম। তিনি 2002 সালে ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। 11তম রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন এপিজে আব্দুল কালাম। তবে একটা কথা বলে নিই যে ভারতবর্ষের ইতিহাস দেখা গেছে যে রাষ্ট্রপতি পদ গ্রহণ করার পরে অনেক ব্যক্তি ভারতরত্ন পেয়েছেন, কিন্তু এপিজে আব্দুল কালাম এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, এমন ছিল তার আত্মমর্যাদা এবং এমন ছিল তার জ্ঞান ভাণ্ডার, যার নিরিখে তিনি রাষ্ট্রপতি পদ প্রাপ্তির আগেই ভারতরত্নে ভূষিত হয়েছিলেন। এটা অবশ্যই আমাদের ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয়, সত্যি এটি গর্বের বিষয়। তিনি 2002 থেকে 2007 সাল অবধি অতি নিষ্ঠা এবং সততা এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির সহকারে রাষ্ট্রপতি পদকে অতিবাহিত করলেন। তারপরে তিনি অবসর গ্রহণ করলেন। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, প্রযুক্তিমূলক বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন
নিজের সময়টিকে কাটানোর জন্য, কারণ ওই রকম একটা জ্ঞানী মানুষ কখনোই বসে থাকবেন না। তার আগে আমি বলেছি উনি হচ্ছেন চিরকুমার, উনি বিয়ে করেননি। তার কারণ বিয়ে করলে একটি সংসার হতো, আর সেখান থেকে নিজের সংসারকে সময় দিলে সমাজের জন্য কিছু করা হতো না। উনি কিন্তু নিজের জন্য একটি বারের জন্যও ভাবেননি। এখানেই প্রত্যেকের থেকে উনি ব্যতিক্রম। উনি সব সময় উনার চিন্তার বিষয় ছিল সমাজ, ভারতবর্ষ, বিশ্ব। যদি ভারতের জন্য কিছু করতে হয়, বিশ্বের জন্য কিছু করতে হয়, তাহলে অবশ্যই নিজেকে সর্বদাই উন্মুক্ত রাখতে হবে। এরকম ত্যাগী মানুষ সত্যিই ভারতবর্ষের ইতিহাসে হয়তো নেই। তো এইরকম একটি মানুষ আমাদের ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছিলেন। সত্যিই আমরা তার জন্য গর্বিত, এবং ভবিষ্যতে এরকম একটি মানুষ আর ভারতবর্ষের বুকে আসবে এমন আমাদের সন্দেহ আছে। ভারতবর্ষের বুকে এরকম মানুষ আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করবে কিনা। সেই মানুষটি একদিন মেঘালয়ের শিলংয়ে একটি প্রযুক্তিমূলক কলেজে বক্তব্য রাখছিলেন। বাসযোগ্য পৃথিবী এর উপরে একটি বক্তব্য রাখছিলেন। সেই সালটি ছিল 2015 27 জুলাই। তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন সময় হচ্ছে সন্ধ্যা 6:45। বক্তব্য রাখতে রাখতে ভাগ্যের পরিহাসে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন। রাখতে রাখতেই তিনি লুটিয়ে পড়লেন সেই স্টেজে। তিনাকে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করা হলে তিনি 7:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এপিজে আব্দুল কালাম কেন আমাদের কাছে এত চিরস্মরণীয়? কেন উনি আমাদের প্রত্যেকের চোখের নয়নের মণি, আমাদের প্রত্যেকের নয়নের মণি কেন হয়ে আছেন? এই কারণেই যে উনার চিন্তা ভাবনা ছিল সামগ্রিক, উনার চিন্তা ভাবনা ছিল সমাজকে নিয়ে, উনার চিন্তা ভাবনা ছিল কর্তব্য পরায়ণ। উনি সর্বদাই সমাজকে নিয়ে ভেবেছেন, মানুষকে নিয়ে ভেবেছেন, ভারতবর্ষকে নিয়ে ভেবেছেন। উনি ভালোবাসতেন ছোট ছেলেদেরকে, ভালোবাসতেন যুবক সমাজকে, যুবক সমাজকে সর্বদাই অনুপ্রেরণা দিতেন। আর এই অনুপ্রেরণা হেতু একটি উক্তি আমি তুলে ধরছি উনার। সেই উক্তি উনি বলেছিলেন যে তোমরা যেটাকে স্বপ্ন বলা, অর্থাৎ যেটা তোমরা ঘুমিয়ে দেখো সেটা কিন্তু স্বপ্ন নয়। স্বপ্ন সেটা যে তোমাকে ঘুমোতে দেয় না, অর্থাৎ আমাকে যেটা ঘুমোতে দেয় না, যে লক্ষ্য আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, সেটাই আমার স্বপ্ন। এইরকম ধরনের বিশাল অনুপ্রেরণামূলক বাণী দিয়ে উনি যুবক সমাজকে সত্যি সত্যি একটি মহৎ জায়গায় পৌঁছে দিয়েছেন, ভারতবর্ষের যুব সমাজকে। সেই কারণে উনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা ভারতবাসীর কাছে উনি সত্যিকারের নয়নের মণি হয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। প্রিয় ভিউয়ার্স, যদি আমার বক্তব্যে সন্তুষ্ট হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবার বলছি, যারা নতুন আছেন অবশ্যই এই রকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ এভরিবডি।